এর চেয়ে বেশি ভয় অবস্থা বাংলাদেশে অন্য জায়গায় আছে। কেন ওয়ারিতে রেড জোন দেওয়া হলো? লকডাউন না মেনে বাগবিতণ্ডায় রাজধানীর ওয়ারির ব্যবসায়ীরা, কমছে নমুনা পরীক্ষা, বাড়ছে মৃত্যু। নতুন শনাক্ত ২৭৩৮, ডিসেম্বরে দেশে ভ্যাকসিনের আশা। নিউমোনিয়া, হাম, পোলিওর মতো প্রাণঘাতী রোগ আবারও ফিরে আসার শঙ্কা। করোনা আতঙ্কে অর্ধেক শিশুই টিকাদান কর্মসূচির বাইরে, মাস্ক পরে কেন্দ্রে যাওয়ার পরামর্শ। স্বাস্থ্য খাত লুটপাট করে অঢেল সম্পত্তির মালিক ছেড়ে ধরা মিঠু, বছরের পর বছর চলছে সিন্ডিকেট। প্রভাবশালীদের সহায়তায় ধরা ছোঁয়ার বাইরে। দেখছিলেন শিরোনাম। প্রবাসী সময়ের সঙ্গে আছে আমি ইমদাদুল হক। এলাকা থেকে বাইরে বের হতে জড়িয়ে পড়েছেন বাগবিতণ্ডায়, দিচ্ছেন নানা অজুহাত। রাজধানীর ওয়ারির ৪১ নম্বর ওয়ার্ডের চিত্রটা এরকমই। লকডাউনের দ্বিতীয় দিনে এলাকাবাসীকে সামলাতে বেশ বেগ পেতে হয় আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী ও স্বেচ্ছাসেবকদের। ওয়ারির ৪১ নং ওয়ার্ডের বাসিন্দা শরীফুল ইসলাম নিয়ম ভেঙে বের হওয়ার জন্য দায়িত্বপ্রাপ্তদের সাথে বাগবিতণ্ডা জড়িয়েছেন। অবশেষে খাতায় নাম লিপিবদ্ধ করে বের হয়েছেন তিনি। লকডাউনে জরুরি কাজে নিযুক্ত ছাড়া কাউকেই বের না হওয়ার বিধিনিষেধ সরকারি প্রজ্ঞাপনে থাকলেও এই নিয়ম মানছেন না অনেকেই। খোরা যুক্তি দিয়েই বের হচ্ছেন স্থানীয়রা, যাদের বেশিরভাগই ব্যবসায়ী। আমাদের কেন আটকে রাখছে? এর চেয়ে বেশি ভয় অবস্থা বাংলাদেশে অন্য জায়গায় আছে। কেন ওয়ারিতে রেড জোন দেওয়া হলো? ব্যবসায়ীকে ছাড় দিতে হবে। ব্যবসায়ীদের কেন ছাড় দেওয়া হয় না? ইসলামপুরে আমি না গেলে তো দোকান বন্ধ থাকে, অন্য কেউ তো দোকান চালাতে পারতেছে না, এই জন্য একটু যাইতেছে। আমার মার্কেট খোলা তো আমি ২১ দিনের জন্য এই এলাকা থেকে বাইরে যাচ্ছি, আমি আর ঢুকবো না এলাকায়। স্থানীয় পুলিশ এবং স্বেচ্ছাসেবীরাও বলছেন কখনো কখনো ফোন করে এলাকা থেকে বের হওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছে তাদের। ক্ষমতা দেখাইতেছে, অনেকে আসতেছে, অমুকরে ফোন ধরা দিতেছে, ভাই ছাড়ো আমার লোক, অমুক লোক, কিন্তু আমরা তো মনে করেন ছাড়ি না, তো আমাদের সাথে চিল্লাচিল্লি করতেছে। কিছু লোক আছে তারা বিভিন্ন বাজে অজুহাত দেখাইতেছে, যেমন বলতেছে ব্যাংকে যাব, এটা যাব, ব্যবসা প্রতিষ্ঠান আছে, আমরা তাদের করতেছি, তারা কিছু লোকই ফোর্স করতেছে মূলত। এদিকে লকডাউন মেনে চলার জন্য স্থানীয়দের প্রতি আহ্বান জানিয়ে পুলিশ বলছে আইন ভেঙে এলাকা থেকে বের হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ব্যবসায়ী কি আর সবাই যার যার বাসায় অবস্থান করবে। আমি জানি আমার এলাকার জনগণ খুবই সচেতন। কোন ব্যক্তি এবং প্রতিষ্ঠান শর্ত সাপেক্ষে চলাফেরা করতে পারে এটা কিন্তু সরকারি প্রজ্ঞাপন দ্বারাই নিশ্চিত করা হয়েছে। যদি কেউ এটা করে থাকেন তাহলে তিনি ঠিক করেননি। করোনা সংক্রমণ রোধ করার জন্য পূর্ব রাজাবাজারের পর গত শনিবার থেকে ২১ দিনের লকডাউন ঘোষণা করা হয়েছে রাজধানীর ওয়ারির ৪১ নং ওয়ার্ড। সাদাত রহমতুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। দেশে প্রতিদিনই কমছে নমুনা পরীক্ষার সংখ্যা, তবে করোনায় মৃত্যু ও শনাক্তের হার বাড়ছে। সবশেষ ২৪ ঘন্টায় এক শিশুসহ মারা গেছেন ৫৫ জন, এড়িয়ে মোট মৃত্যুর সংখ্যা ২০৫২ জন। এদিন ২৭৩৮ জনের দেহে ভাইরাসটি শনাক্ত হয়েছে। দুপুরে নিয়মিত বুলেটিনে তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর। করোনা পরীক্ষার ল্যাব বাড়লেও কমছে নমুনা পরীক্ষার হার। ২ জুলাই ফি নেওয়ার শুরুর পর থেকেই এই হার নিম্নমুখী, এমনকি কমে এসেছে নমুনা সংগ্রহের হারও। রোববারের বুলেটিনে জানানো হয় আক্রান্তের হার ১৯.৫৭%। শনিবার মৃত্যুর সংখ্যা ৩০-এর নিচে থাকলেও ২৪ ঘন্টার ব্যবধানে এ সংখ্যা প্রায় দ্বিগুণ। এদিন মৃত ৫৫ জনের মধ্যে ৩৭ জন পুরুষ, ১৮ জন নারী। মোট মৃতের মধ্যে ৫০ ঊর্ধ্ব বয়সী ১৪৮৩ জন। ঢাকা বিভাগে ১৯ জন, চট্টগ্রাম বিভাগে ১৩ জন, রাজশাহী বিভাগে ১ জন, খুলনায় ৬ জন, বরিশাল ৫ জন, সিলেট বিভাগে 2 জন, রংপুরে ৮ জন এবং ময়মনসিংহ বিভাগে ১ জন। ব্রিফিংয়ে আবারও জানানো হয় মায়ের বুকের দুধ ও খাদ্যের মাধ্যমে করোনা ভাইরাস ছড়ায় না। সর্বস্তরে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা, কাঁচা এবং রান্না করা খাবার আলাদা রাখা, ভালোভাবে সিদ্ধ করে রান্না করা, নিরাপদ তাপমাত্রায় খাদ্য সংরক্ষণ করা, নিরাপদ পানি ও খাদ্য কাঁচামাল ব্যবহার করা। তবে সকল স্তরে ব্যক্তিগত স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। সবশেষ ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ১৯০৪ জন। এ নিয়ে সুস্থতার সংখ্যা ৭২,৬২৫ জন। আর ঢাকায় আইসিইউ রয়েছে ১৪৯টি, সারা দেশে এ সংখ্যা ৪০১টি। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। করোনার সবশেষ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিন বিশ্লেষণ করেছেন রিপোর্টার ফারুক ভূঁইয়া রবিন। দেশে কোভিড-১৯ সংক্রমণ শনাক্তের ১৮তম সপ্তাহে পা রাখল বাংলাদেশ। শুরুতে আমরা সবশেষ হালনাগাদ তথ্যের নিরিখে বাংলাদেশের সার্বিক পরিস্থিতি এক নজরে দেখে নেব।
গত 24 ঘন্টায় সারা দেশে মোট নমুনা পরীক্ষা করা হয়েছে 13,988 জনের। কোভিড-19 শনাক্ত হয়েছেন 2,738 জন। 13 জুনের পর এই প্রথম আমরা যেটি দেখলাম যে মোট 24 ঘন্টায় আক্রান্তের সংখ্যা 3,000-এর নিচে নেমেছে এবং মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 1,62,417 জন। আর দ্বিতীয় সর্বোচ্চ 55 জনের মৃত্যুতে এখন বাংলাদেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 2,052 জন। গত 8 মার্চ বাংলাদেশে প্রথম কোভিড-19 আক্রান্ত শনাক্তের কথা জানা যায়, কিন্তু আমরা যেটি দেখছি 8 জুন পর্যন্ত 3 মাসে সেই সংখ্যা দাঁড়িয়েছিল 68,504 জনে। 8 জুন থেকে আজকে যে 5 জুলাই এই মধ্যবর্তী সময়ের মধ্যে দেশে মোট আক্রান্ত শনাক্ত হয়েছে 93,913 জন, যেটি প্রায় 1 লাখের কাছাকাছি। 19 জুন থেকে 5 জুলাই পর্যন্ত এই মধ্যবর্তী সময়ে 700-র বেশি মানুষ প্রাণ হারিয়েছেন, অর্থাৎ এর মাঝে মারা গিয়েছেন 709 জন এবং এই 1 জুলাই থেকে 5 জুলাই অর্থাৎ চলতি মাসের প্রথম 5 দিনে প্রাণ হারিয়েছেন 200-র বেশি মানুষ, অর্থাৎ 205 জন। বিভিন্ন সূচকে বাংলাদেশের বৈশ্বিক অবস্থান এক নজরে দেখে নেব। মোট আক্রান্ত শনাক্তের দিক থেকে রয়েছে 18তম অবস্থানে, মোট মৃত্যুর দিক থেকে রয়েছে 27তম অবস্থানে এবং সুস্থ হওয়ার দিক থেকে বাংলাদেশের অবস্থান 18তম। তবে মোট পরীক্ষার দিক থেকেও যদিও বাংলাদেশের অবস্থান 32 নম্বরে রয়েছে, কিন্তু যদি জনসংখ্যা অনুপাতে পরীক্ষার দিক থেকে বাংলাদেশের অবস্থান বিবেচনা করা হয় সেটি কিন্তু অনেক পিছিয়ে রয়েছে। 148 নম্বরে রয়েছে বাংলাদেশের অবস্থান এবং বাংলাদেশে প্রতি 10 লাখ মানুষের মধ্যে নমুনা পরীক্ষা করা হয়েছে 5,070 জনের। স্বাস্থ্যবিধি মেনে চলা, নিয়মিত মাস্ক ব্যবহার এবং শারীরিক দূরত্ব বজায় রাখা, এই সবগুলো নিশ্চিত করার মাধ্যমে সম্ভব কোভিড-19-এর যে ঊর্ধ্বমুখী যে সংক্রমণের ধারা রয়েছে সেটিকে আসলে রোধ করা সম্ভব হবে। করোনায় আক্রান্তের শ্রেণীভিত্তিক পরিসংখ্যান নেই এখনও, তবে রাজধানীর 2 সিটি কর্পোরেশনের প্রায় 3,000 ছোট বড় বস্তিবাসীর আক্রান্ত বা মৃত্যুর খবর মেলেনি তেমন একটা। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন এই শ্রেণী যে ঢালাওভাবে আক্রান্ত হচ্ছে না তা বলাই যায়। বিষয়টি নজরে আছে জানিয়ে আইইডিসিআর বলছে এ নিয়ে গবেষণা চলছে। সাদিয়া ফ্রেন্ডের রিপোর্ট। যাদের টাকা আছে এরা দৌড়াইতেছে। আমরা তো মাস্ক পরি না, ইনশাআল্লাহ আল্লাহ আমাদের ভালো রাখছে। গরিবে আল্লাহ করোনা জানে, ঘরে বসে থাকা ভাত পাবো না আমরা। এদের কেউ মনে করেন করোনা ধনীদের রোগ, কেউ দিচ্ছেন সৃষ্টিকর্তার দোহাই। অনেকে আবার জ্বর সর্দিতে নিজেরা ওষুধপথ্য খেয়েই সুস্থ হয়েছেন। সর্বোচ্চ কোভিড ঝুঁকির নগরীর এই বাসিন্দাদের মাস্ক পরা, সামাজিক দূরত্ব বা বারবার হাত ধোয়ার কোনো বালাই নেই। রাজধানীর করাইল, টিএনটি, তেজগাঁও থেকে শুরু করে সব বস্তিতেই বাসিন্দাদের দাবি এখন পর্যন্ত আক্রান্ত হননি একজনও। করাইলে একজন পাওয়া যায় না, একজনও না। প্রয়োজন হয় না মাস্কের। এক এক রুমে আমরা 10-12 জন করে থাকি, করোনা ভয় পাই না। করোনা হয়েছে না আমরা কই মাসে বিশেষ করি না। তো চিকিৎসকদের মতে জ্বর সর্দিকে খুব একটা পাত্তা না দেয়ায় কোভিড পরীক্ষায় আগ্রহী হন না শ্রমজীবী এই মানুষেরা। পরীক্ষায় মূল্য নির্ধারণে এই আগ্রহ আরও কমে আসবে বলে মত তাদের। কারণ আমি যে পরিমাণ হাত ধোয়া, মাস্ক পরা এসব ব্যাপারে সচেতন থাকবো, স্বাভাবিকভাবে তাদের মধ্যে সচেতনতা কম। একবার যে সংক্রমণ কোনোভাবে ছড়িয়ে পড়ে তাহলে কিন্তু এটা মারাত্মক আকার ধারণ করে। অন্যদিকে আইইডিসিআর বলছে করোনার যে বৈশিষ্ট্য, এতে ঘনবসতিতে বসবাসকারী এই মানুষগুলো অগোচরেই আক্রান্ত হয়ে সুস্থ হয়ে উঠতে পারেন। এটা নিয়ে আমরা কাজ করছি এখনো। আমরা শুধু যে ঘুরে বেড়াচ্ছি তা না, আমরা স্যাম্পল কালেকশন করে টেস্টও করছি। আরো হয়তো সপ্তাহ 10 দিন লাগবে। জীবন আচরণের উপর সংক্রমণ ও সেরে ওঠার সক্ষমতা নির্ভরশীল বলে মত স্বাস্থ্য বিশেষজ্ঞদের। নিম্ন আয়ের বড় একটি অংশ স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে এখনও অসচেতন। সাধারণ পর্যবেক্ষণে এই অংশের মধ্যে দৃশ্যমান আক্রান্তের বা মৃত্যুর হার কম হওয়ার বৈজ্ঞানিক কোনো ব্যাখ্যা না থাকলেও বিষয়টিকে এখনই সতর্কতার সাথে দেখা জরুরি বলে মনে করেন বিশেষজ্ঞরা। অন্যথায় এমনিতেই সর্বোচ্চ সংক্রমণের ঝুঁকিতে থাকায় নগরীকে সামাল দেয়া কঠিন হয়ে পড়বে বলে মনে করেন তারা। সাদিয়া আফরিন, সময় সংবাদ, ঢাকা। সবকিছু ঠিকঠাক থাকলে এই বছর বিজয়ের মাসে করোনার ভ্যাকসিন সবার কাছে পৌঁছে দেওয়ার বিষয়ে আশাবাদী গ্লোব বায়োটেক। নিজেদের আত্মবিশ্বাস নিয়ে পরবর্তী ধাপেও সফল হতে শতভাগ আশাবাদী প্রতিষ্ঠানটির তরুণ তুর্কি ডক্টর আসিফ। তবে যে কোনো পরিস্থিতি বিবেচনায় প্ল্যান বি, সি বা ডি প্রস্তুত রয়েছে তাদের কাছে। তাই সরকারি সহায়তা পেলে সামনে আর বাধা দেখছেন না তারা। রাশেদ লিমন জানাচ্ছেন বিস্তারিত। 8 মার্চ এই স্বপ্ন বলেছিলেন কেবল নিজেরা, ছিল আত্মবিশ্বাস আর দৃঢ় মনোবল। সেই স্বপ্নের সারথি এখন কোটি বাঙালি। বলছিলেন ডক্টর আসিফ, অপেক্ষাটা আর কয়েক সপ্তাহ, তারপরেই মানবদেহে ট্রায়াল। প্ল্যান এ নিয়ে আমাদের আগে এগিয়ে যেতে হবে। 2 দিয়ে 4 মিলে গেলে আসছে ডিসেম্বরেই, অর্থাৎ বিজয়ের মাসেই বাজারে আসবে দেশে উদ্ভাবিত প্রথম করোনা ভ্যাকসিন। আমরা আসলে টেন্টেটিভ একটা হিসাব করেছি যে সিআরও যদি আমাদের রেডি থাকে এবং অ্যানিম্যাল ট্রায়ালের ডেটা দিয়ে আমরা
বিএমআরসিতে সাবমিশন করি, ওরা ইভ্যালুয়েশন করে এথিক্যাল অ্যাপ্রুভালটা দিয়ে দেয় সময় মতো সেপ্টেম্বরের শেষের দিকে। সেক্ষেত্রে আমরা কিন্তু অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর এই 3 মাস আমরা রাখছি আমাদের 3টা ফেজের ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য, এবং আমরা আশা করছি যে ডিসেম্বরে বিজয়ের মাসে আমরা মানুষকে এই ভ্যাকসিনটি দিতে পারবো। তবে অবশ্যই আমাদের ড্রাগসের অ্যাপ্রুভাল লাগবে মার্কেট অথরাইজেশনের জন্য। ডক্টর আসিফের চোখে এখন স্বপ্ন দেখছে গোটা বাংলাদেশ। এই প্রত্যাশা চাপ নয় বরং সহায়ক মানছেন তারা। বলছেন দরকার একটু সরকারি পৃষ্ঠপোষকতা, বাকিটা চোখের সামনে সাফল্য ছাড়া আর কিছুই দেখছেন না তারা। আগে শুধু আমাদের মধ্যে স্বপ্নটা ছিল, এখন এটা সারা দেশের স্বপ্ন এবং সকলের যে প্রত্যাশা, সেই প্রত্যাশার কারণে আমরা কিন্তু আমাদের কাজে আরও বেশি অনুপ্রাণিত হয়ে নতুন উদ্যমে আবার কাজ শুরু করছি। আমরা প্রজেক্ট ম্যানেজমেন্টের প্রথম কাজটাই হলো রিস্ক অ্যাসেসমেন্ট করা। সো সেই রিস্ক অ্যাসেসমেন্ট করে সেগুলো অ্যানালাইসিস করেই কিন্তু আমরা প্রজেক্টটা শুরু করেছি। বিজ্ঞানী হিসেবে আমরা প্ল্যান বি এবং প্ল্যান সি রেডি রেখেছি। অদম্য এই যাত্রায় সবাইকে পাশে চাইছেন এই স্বপ্নিক। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। নিজেদের তৈরি কিটের মানোন্নয়নের দাবি করেছে গণস্বাস্থ্য কেন্দ্র। দুপুরে রাজধানীর ওষুধ প্রশাসন অধিদপ্তরে কিটের মানোন্নয়নের জন্য আবেদন করতে গিয়ে এমন দাবি করেন প্রতিষ্ঠানটির প্রতিনিধি দল। তবে ওষুধ প্রশাসন বলছে এই বিষয়ে যথাযথ বৈজ্ঞানিক তথ্য প্রমাণ সরবরাহ করতে পারেনি তারা। গণস্বাস্থ্যের তৈরি কিট নিয়ে দেশজুড়ে আলোচনার মধ্যেই গত 17 জুন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের গবেষণা দল জানায় করোনা শনাক্তে কার্যকর নয় এই কিট। এর 15 দিন পর কিটের মানোন্নয়নের দাবি করে ওষুধ প্রশাসন অধিদপ্তরে আবেদন করেছে গণস্বাস্থ্য। ইউএস এফডিএ আমব্রেলার গাইডলাইন অনুযায়ী কিটের অ্যান্টিবডি সেন্সিটিভিটি থাকা প্রয়োজন ন্যূনতম 90 ভাগ। এর বিপরীতে গণস্বাস্থ্যের দাবি তাদের কিটের অ্যান্টিবডির সেন্সিটিভিটি বেড়েছে 97.7 ভাগ পর্যন্ত। এক্সটার্নাল ভ্যালিডেশনের জন্য আমরা অলরেডি আমাদের সিআরওর সাথে কথা বলবো, এটা করে ওনাদের কাছে রিপোর্ট সাবমিট করতে বলেছেন। আর অ্যান্টিজেনের বেলায় ওনারা আমাদেরকে একটা ফরম্যাট দিয়েছেন, সেই ফরম্যাট অনুযায়ী ওনারা আমাদেরকে অ্যান্টিজেনের ডকুমেন্টটা সাবমিট করতে বলেছেন। আবার এদিকে ওষুধ প্রশাসন অধিদপ্তর বলছে প্রতিষ্ঠানটি কিটের মানোন্নয়নের আবেদন করলেও তাদের কিটের অ্যান্টিবডির সেন্সিটিভিটি বাড়ানোর পক্ষে কোনো তথ্য উপাত্ত সরবরাহ করতে পারেনি। তারা বলছে যে তারা মানোন্নয়ন করতে চায়, তারা কিছু ইন্টারনাল চেষ্টা করতে যাচ্ছে। আমরা বললাম যে করতে চাইলে এই পাথওয়েগুলো ডসিয়ার আকারে জমা দিতে হবে। আপনি কী করেছেন এভিডেন্স আকারে না দিলে আমরা এটা হবে না, এবং আপনার ইন্টারনাল ভ্যালিডেশনের পরে আপনাকে থার্ড পার্টি ভ্যালিডেশন না করলে এটা গ্রহণযোগ্য না। গত 17 মার্চ মাত্র 15 মিনিটে করোনা শনাক্তের কিট আবিষ্কারের ঘোষণা দেয় ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর গণস্বাস্থ্য কেন্দ্র। মোশাহিদ রনি, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রামে হাসপাতালে ঘুরে করোনার চিকিৎসা না পাওয়ায় অসহায় রোগীদের জন্য এখন ভরসা বেসরকারি উদ্যোগে প্রতিষ্ঠিত আইসোলেশন সেন্টার। সীমিত সুযোগ সুবিধা নিয়েও শুধু আন্তরিক সেবায় সুস্থ হয়ে উঠছেন রোগী। এমনকি উন্নত পরিবেশের আশায় সরকারি বিভিন্ন হাসপাতাল থেকেও রোগীরা চলে আসছেন এখানে। সাখাত টিপুর ক্যামেরায় বিস্তারিত জানবো কবলদের রিপোর্টে। কেউ ওষুধের ট্রলি নিয়ে ছুটছেন রুগীদের কাছে, কেউ আবার রুগীকে দিচ্ছেন ইনজেকশন, পাশাপাশি খাবার ব্যবস্থারও দেখভাল করছেন। এদেরকেউই চিকিৎসক বা প্রশিক্ষিত নার্স নন, সবাই স্বেচ্ছাসেবী। নগরীর হালিশহর এলাকায় করোনা আইসোলেশন সেন্টারে স্বেচ্ছাশ্রমে করোনা রুগীদের সেবা দিয়ে চলছেন তারা। নগরী ও জেলার পাশাপাশি বৃহত্তর চট্টগ্রামের করোনা রোগীদের ভরসাস্থল এখন এসব আইসোলেশন সেন্টার। 12 জন ডাক্তার আছেন, 7 জন নার্স আছেন, আমাদের এখানে স্বেচ্ছাসেবক আছেন 50 জন। সব কিছু সমন্বয়ে আমরা অক্সিজেন সেবাটা দিচ্ছি। দামি যে ওষুধগুলো আছে ওগুলো আমরা বিনামূল্যে আমাদের এখান থেকে আমরা দিচ্ছি। গত 1 মাসেরও কম সময়ে চট্টগ্রামে গড়ে উঠেছে অন্তত 6টি আইসোলেশন সেন্টার। সিটি কর্পোরেশনের উদ্যোগে তৈরি করা হয়েছে 250 শয্যার সবচেয়ে বড় চিকিৎসা কেন্দ্রটি। এখানে হঠাৎ করে একটু যদি ক্রিটিক্যাল পেশেন্ট চলে আসে তো এটাকে সাপোর্ট দেওয়ার মতো পর্যাপ্ত অক্সিজেন নাই। সরকারের পক্ষ থেকে অবশ্যই আমাদেরকে একটা সেন্ট্রাল অক্সিজেনের ব্যবস্থা করা উচিত। কোথাও না কোথাও তারা যখন একটা ভর্তি পাচ্ছে, প্রাথমিক সেবা পাচ্ছে, অক্সিজেনের নিশ্চয়তা পাচ্ছে, তখন হসপিটালে সিট না পাওয়ার জন্য যে আতঙ্ক সেটা অনেকখানি কমে গেছে। এই আইসোলেশন সেন্টারগুলি চট্টগ্রামে আরও সংখ্যায় বাড়িয়ে বিভিন্ন প্রান্তে যদি বাড়ানো হয় তাহলে আমার মনে হয় করোনা রোগীর যারা আক্রান্ত হচ্ছে তাদের উপযুক্ত চিকিৎসা হবে।
এর মধ্যে নগরীর পতেঙ্গা এলাকায় সিএমপি বিদ্যানন্দ ফাউন্ডেশন 100 শয্যার, ফিল্ড হাসপাতাল হালিশহরে মানাহিল ফাউন্ডেশন 70 শয্যার এবং বাকুলিয়ায় আওয়ামী লীগ নেতা রাজাউল করিম 70 শয্যার আইসোলেশন সেন্টার গড়ে তুলেছেন। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। বাড়িতে প্রায় অর্ধেক শিশুই রয়ে গেছে টিকাদান কর্মসূচির বাইরে। সংক্রমণের ভয়ের পাশাপাশি অস্থায়ী কেন্দ্র বসতে না পারায় টিকা দেয়া যায়নি শিশুদের। বেশিরভাগ এনজিওর কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ায় ঢাকার শিশুরা বেশি সমস্যায় পড়েছে। টিকাদান কর্মসূচি সফল করা না গেলে নিউমোনিয়া, হাম, পোলিও সহ নানা রোগ আবারও ফিরে আসার আশঙ্কা বিশেষজ্ঞদের। আদিত্য ধরের ছবিতে মুজাহিদ শুভ রিপোর্ট। দেশের স্থায়ী ও অস্থায়ী টিকা কেন্দ্রে নেই আগের সেই উপচে পড়া ভিড়। করোনার ছোবল থেকে অভিভাবকরা নিজে ও তার শিশুকে সুরক্ষায় রাখতে আসছেন না কেন্দ্রে। জন হপকিন্স ব্লুমবার্গ স্কুল অ্যান্ড পাবলিক হেলথের গবেষণা বলছে, করোনাকালে অর্ধেক শিশু বিভিন্ন রোগের টিকা নিতে পারেনি। দেশে ছিলাম, বাচ্চার 15 মাসে টিকাটা দিতে পারিনি। 2 মাস আগে দেওয়ার কথা ছিল, ভয়ের জন্য আর কি এতদিন নেওয়া হয়নি। মহামারীতে ক্ষুধা, অপুষ্টি ও অন্য রোগের প্রকোপে আগামী 6 মাসে 28,000 শিশুর মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে ব্লুমবার্গের গবেষণায়। শিশুর মৃত্যু ঝুঁকি কমাতে নিকটবর্তী কেন্দ্রের পরিবেশ পরিস্থিতি বুঝে দ্রুততম সময়ে টিকা নিয়ে বাড়ি ফেরার পরামর্শ বিশেষজ্ঞদের। বাচ্চাকে যদি মাস্ক পরানো না যায় তাহলে খুব আলতোভাবে মায়ের ওড়না অথবা শাড়ির আঁচল দিয়ে তার মুখ ও নাক ঢেকে দিলেই হবে। যে স্বাস্থ্যকর্মী বাচ্চাকে টিকা দিবেন তার মুখে মাস্ক পরা আছে কিনা। নিউমোনিয়ার টিকা, ইনফ্লুয়েঞ্জার টিকা, টিটেনাস, হুপিং কফ, এই রোগগুলো কিন্তু আমাদের আবার চলে আসতে পারে এবং এদেরকে শিশু মৃত্যুর হার কিন্তু অনেক বেশি হয়। শিশুদের বড় একটি অংশ টিকা না নিলেও এখন তা কাটিয়ে ওঠার সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে বলে জানান ইপিআই পরিচালক। আমরা আশা করছি যে 1 থেকে 2 মাসের মধ্যেই আমরা এই যে কটা শিশু বাদ পড়েছে এটা পূরণ করে ফেলতে পারবো। শিশুদের জন্য নিউমোনিয়া, যক্ষ্মা, হাম, রুবেলার মতো মোট 10টি রোগের ভয়াবহতা করোনার চেয়ে কোনো অংশে কম নয়। তাই স্বাস্থ্যবিধি মেনে যে কোনো উপায়ে কেন্দ্রে এসে টিকা দিতে না পারলে শিশুরা মৃত্যু ঝুঁকিতে পড়তে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। রংপুর শহরে বিলাসবহুল বাড়ি, হাসপাতাল, একরের পর একর জমি, নানা অবকাঠামো, ছাত্রাবাস সহ বিপুল সম্পদের মালিক মিঠু। তিস্তাপাড়ের মহিপুর ঘাট থেকে উঠে আসা মিঠুর কি নেই এখন? শুধু রংপুরেই তার কত সম্পদ, তার হিসেব নেই কারো কাছে। আলোচিত এই ঠিকাদার স্বাস্থ্যখাত গিলে ফেলে নিজের বিত্ত বৈভব গড়ে তুললেও বরাবরই থেকে গেছেন ধরাছোঁয়ার বাইরে। শাকিল মাহমুদের ক্যামেরায় রতন সরকারের রিপোর্ট। ভবনের ছাদে হেলিকপ্টার নামতে পারে রংপুর নগরীতে এমন বাড়ি এই একটাই। বাড়িটির দিকে কোনো ক্যামেরা তাক করালেই স্বয়ংক্রিয়ভাবে বেজে ওঠে এর অ্যালার্ম সিস্টেম। বাবা কসিমউদ্দিনের নামে নগরীর বাণিজ্যিক এলাকায় প্রতিষ্ঠিত এই হাসপাতাল 24,000 মহিপুর ও দর্শনায় একরের পর একর জমি, নানা অবকাঠামো, ছাত্রাবাস সহ বিপুল সম্পদের মালিক মিঠু। দর্শনা এলাকায় ভিআইপি মিঠু নামে একটি সড়কও আছে। আগে কলেজপাড়া রোড ছিল, তো যখন উনি ভিআইপি রোড আর কি মিঠু যখন এসলো ম্যাচ করলো, তো তারপর ওনার নাম দিল আর কি ভিআইপি রোড। ম্যাচ আছে, তারপর আরও জায়গা আছে এখানে, ওইদিকে ওনার আরও হাসপাতাল আছে। তিস্তা নদীর তীরে এই বাড়িটি পরিচিত মিঠু হাজির বাড়ি নামে। এই গ্রামের নাম মহিপুর হওয়ায় মহি মিঠু নামেই তার বেশি পরিচিতি। কলেজ ওখানে আছে, ক্লিনিক আছে, খামার এখানে 2-4 এরকম আছে। মহি মিঠু সাহেব এখানে প্রজেক্ট দিছে, এখানে আম বাগান করছে, গরুর খামার করছে, মাছ ব্যবসা করছে, মাছের পুকুর করছে। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ছেলেদের সঙ্গে সম্পর্ক স্থাপন করে কাজ বাগানো তার কৌশল বলে ছেলে ধরা মিঠু নামেও পরিচিত। আলোচিত এই ঠিকাদার স্বাস্থ্য খাত গিলে ফেলে নিজের বিত্ত বৈভব গড়ে তুললেও বরাবরই থেকে গেছেন ধরাছোঁয়ার বাইরে। এখানেও একেবারে নিম্নমানের খাবার দেওয়া আছে ওই একই ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে, যেখানে কেউ হস্তক্ষেপ করতে পারতেছে না। এটা টোটাল একটা সুন্দরভাবে একটা সিন্ডিকেট প্রথার মধ্যে জড়িত। তো এটাকেই ভাঙতে হবে। এই জিনিসটা যতক্ষণ পর্যন্ত এটা সরকার কঠোর অবস্থান না নিবে ততক্ষণ পর্যন্ত কিন্তু স্বাস্থ্যক্ষেত্রের পরিবর্তন অসম্ভব। 1980 সালের বন্যা ও ভাঙনে সর্বস্ব হারিয়ে 8 ছেলে 3 মেয়ের সংসার নিয়ে কচিরউদ্দিন 1986 সালে স্থির বসতি গড়েন মহিপুর ঘাটে। মোতাজ্জেরুল ইসলাম মিঠু ভাই বোনদের মধ্যে দ্বিতীয়। বন্যা পরিস্থিতির কারণে বগুড়া ও যশোরে 2টি আসনের উপনির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। রোববার সন্ধ্যায় বিএনপির স্থায়ী কমিটির ভার্চুয়াল বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়।
বগুড়া 1 ও যশোর 6 আসনের উপনির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত নেয় বিএনপির মহাসচিবের বরাত দিয়ে বৈঠকে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে বিএনপির প্রেস উইং। স্থায়ী কমিটির ওই বৈঠকে সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বৈঠকে করোনা সংক্রমণের মহামারী ও বন্যার মধ্যে নির্বাচন কমিশনের নির্বাচনের তারিখ ঘোষণাকে অযৌক্তিক ও অগ্রহণযোগ্য বলা হয়। ভুতুড়ে বিল কাণ্ডে সম্পৃক্ত থাকার অভিযোগে দেশের 4 বিতরণ সংস্থার 290 কর্মকর্তা কর্মচারীর শাস্তির সুপারিশ করেছে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়। রোববার দুপুরে বিলের অনিয়ম নিয়ে মন্ত্রণালয়ের পক্ষ থেকে অনলাইন সংবাদ সম্মেলনে একথা জানান বিদ্যুৎ সচিব ডক্টর সুলতান আহমেদ। এ সময় তিনি বলেন, কোনো গ্রাহককেই অতিরিক্ত বিল দিতে হবে না। এ সময় তিনি আরও জানান, রিডিং ছাড়া কোনো বিলও প্রস্তুত করবে না বিতরণ সংস্থাগুলো। করোনার বাস্তবতায় গ্রাহকদের সুবিধা দিতে গিয়ে 3 মাসের বিলম্ব বিদ্যুৎ বিল মওকুফের ঘোষণা দেয় সরকার। সংক্রমণ ঝুঁকি এড়াতে মিটার রিডিং না নিয়ে অনুমান নির্ভর বিল প্রস্তুত করে বিতরণ সংস্থাগুলো। এতেই মার্চ, এপ্রিল ও মে মাসের বিলে বড় রকমের বিড়ম্বনায় পড়েন গ্রাহক। কোনো ক্ষেত্রে নির্ধারিত বিলের 10 গুণ পর্যন্ত বেশি বিলেরও দায় চাপে গ্রাহকের কাঁধে। কাদের গাফিলতিতে ঘটল এমন ভুতুড়ে বিলের ঘটনা, বিষয়টি তদন্ত করতে 25 জুন টাস্কফোর্স গঠন করে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়। সেই টাস্কফোর্স রোববার তাদের তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে মন্ত্রণালয়ে। প্রাথমিকভাবে 290 কর্মকর্তা কর্মচারীর অবহেলার প্রমাণ পেয়েছে বিতরণ কোম্পানিগুলো। রোববার অনলাইন সংবাদ সম্মেলনে বিদ্যুৎ সচিব এই ঘটনার বিস্তারিত তুলে ধরে ক্ষমা চান। তিনি বলেন, সারা দেশে 61,265 জন গ্রাহকের বিলে অসঙ্গতি পাওয়া গেছে। আমরা তাদেরকে ব্যবসা করার জন্য সৃষ্টি করিনি, সরকার সৃষ্টি করেনি। অতিরিক্ত বিল প্রদানের সাথে জড়িতদের তাদের গাফলতি এবং তাদের যদি কোনো রকমের জড়িত থাকে, অবশ্যই আমরা বিভাগীয় কার্যক্রম সহ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং হবে। কোনো গ্রাহকের প্রতি মাসে গড়ে 300 ইউনিট ব্যবহার হলেও ভুতুড়ে বিলে এই হিসেব বেড়ে দাঁড়িয়েছে 3000 ইউনিট পর্যন্ত। সমন্বয়ের নামে আগামী 10 মাসেও যদি 0 ইউনিট দেখানো হয়, তাহলেও তাকে মিটার চার্জ পরিশোধ করতে হবে। প্রশ্ন ছিল, তাহলে উপায় কি? বিদ্যুৎ সচিব দাবি করেন, বিল সমন্বয়ের ক্ষেত্রে কোনো গ্রাহককে নির্ধারিত বিল স্ল্যাবের বাইরে বাড়তি কোনো বিল দিতে হবে না। যে ইউনিটের বিদ্যুৎ উনি ব্যবহার করেছেন ওই রেঞ্জের মধ্যে থেকে যাবে। পরীক্ষা করে দেখবেন যে উনি ওই মাসে কি পরিমাণ বিদ্যুৎ ব্যবহার করেছেন এবং সেই অনুসারেই তাকে বিদ্যুতের বিল পরিশোধ করার জন্য বিল করা হবে। কোনো অবস্থাতেই ব্যবহৃত বিদ্যুতের বেশি বিল গ্রাহককে পরিশোধ করতে হবে না। বিদ্যুৎ বিভাগ জানিয়েছে, আবাসিক গ্রাহকদের মাশুল মওকুফ করা হলেও শিল্প ও বাণিজ্য সংযোগের ক্ষেত্রে বিলম্ব মাশুলের কোনো সিদ্ধান্ত হয়নি। ওই মাসে কি দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। থেকে দুবাই ও মঙ্গলবার থেকে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে বিমানের নিয়মিত ফ্লাইট চালুর কথা থাকলেও একদিন আগে এই দুটি রুটে নিয়মিত ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এক প্রেস বিজ্ঞপ্তিতে বিমান সংস্থাটি ফ্লাইট স্থগিতের সিদ্ধান্তের কথা জানালেও কী কারণে ফ্লাইট বাতিল করা হয়েছে তা উল্লেখ করেনি। 6 জুলাই থেকে 16 জুলাই দুবাই রুটের টিকিট কাটা যাত্রীদের বিকল্প ব্যবস্থায় পরিবহন করা হবে বলেও জানানো হয়। তবে বিমান প্রতিমন্ত্রী বলেছেন, এই দুটি গন্তব্যের শুধু ট্রানজিট যাত্রী ও আবুধাবি ও দুবাইয়ের রেসিডেন্স পারমিটধারীরা যেতে পারবেন। তবে খুব বেশি যাত্রী না পাওয়া যাওয়ায় বিমানের লাভ হবে না, তাই ফ্লাইট স্থগিত করা হয়েছে। 1 জুলাই এই 2 রুটে সপ্তাহে 4টি ফ্লাইট চালুর ঘোষণা দেওয়া হয়েছিল, সে অনুযায়ী টিকিটও বিক্রি করা হয়। কোরবানির পশুর হাটের ইজারা নিয়ে এখনও অনিশ্চয়তায় ঢাকার 2 সিটি কর্পোরেশন। উত্তর সিটি মাত্র 3টি হাটের ইজারা চূড়ান্ত করলেও দক্ষিণে হয়নি একটিও। করোনায় অর্থ সংকট ও স্বাস্থ্য ঝুঁকির কথা স্বীকার করেছেন ইজারাদাররা। করোনা পরিস্থিতিতে ইজারা প্রথা বাতিল করে ভার্চুয়াল পশুর হাটের পরামর্শ নগরবিদদের। ওবায়দুল্লাহ মামুনের রিপোর্ট। সামনেই পবিত্র ঈদুল আজহা বা কুরবানির ঈদ। মাসের শুরুতেই পশুর হাটের ইজারা নির্ধারণ করার পরই শুরু হয় হাটের প্রস্তুতি। কিন্তু এবার মহামারী করোনার কারণে এখনও 2 সিটি চূড়ান্ত করতে পারেনি পশুর হাটের ইজারা। উত্তর সিটি কর্পোরেশনের 12টি হাটের প্রস্তাবনা থাকলেও জনস্বাস্থ্য বিবেচনায় পশুর হাট কমানোর কথা জানান মেয়র। গতবারে হাটের থেকে এবারটার দামের হাট আমাদের দামটা কমবে, কারণ এবারটা সুরক্ষা উপর ফোকাস করা হচ্ছে এবং যেই জায়গাগুলোতে হাট হলে আমরা বেশি ইনকাম করতাম সেই জায়গাগুলোতে কেন একটা হাট আমরা করছি না। উত্তর সিটির মোহাম্মদপুরের বসিলা, উত্তরার কাওলা ও খিলক্ষেতের ডুমনি এই 3টি হাটের ইজারা দেওয়া হয়েছে অনেকটা নামমাত্রে। তারপরও গরুর হাট যত দূরত্ব বজায় রাখেন না কেন
গরুর কাছে তো যেতে হবে। তবে দক্ষিণ সিটি কর্পোরেশন 14টি হাটের মধ্যে 4টি পশুর হাটের সুপারিশ করলেও চূড়ান্ত হয়নি একটিও। 4টি হাট দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে, বাকি হাটগুলোর আমরা কাঙ্ক্ষিত মূল্য পাইনি। অবশ্য করোনাকালে সংক্রমণ রোধে প্রথাগত হাটের বিকল্প ভাবনা নগরবিদদের। গরুর হাটের ব্যবসা জারি রাখা হয়, তবে তা জনস্বাস্থ্যের জন্য হবে হুমকি স্বরূপ। মনে রাখা দরকার, করোনার এই ঊর্ধ্বগতির সময় যে ভয়াল অবস্থা তৈরি হতে পারে তা সামাল দেওয়ার মতো স্বাস্থ্য ব্যবস্থা আমাদের নেই। উত্তর সিটির সবচেয়ে বড় পশুরহাট আফতাবনগর ও তেজগাঁও গরুরহাটের ইজারা বাতিল করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। ওবায়দুল্লাহ মামুন, সময় সংবাদ, ঢাকা। দেখছেন বিমানের সিলেট লন্ডন বিশেষ ফ্লাইটের টিকিট নিয়ে অনিয়মের অভিযোগ উঠেছে। ট্রাভেল এজেন্সির মালিকদের দাবি, আটকে পড়া যুক্তরাজ্য প্রবাসীদের আনতে অতিরিক্ত ভাড়ায় 13 জুলাই বিমানের বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করা হয়, কিন্তু সেই ফ্লাইটের টিকিট বিক্রিতে অনিয়ম হচ্ছে। তবে বিমান কর্তৃপক্ষ অভিযোগ অস্বীকার করেছে। ইকরামুল কবিরের রিপোর্ট, ছবি তুলেছেন দিগের সিংহ। করোনা পরিস্থিতির কারণে আটকে পড়া যুক্তরাজ্য প্রবাসীদের সেখানে ফেরত পাঠাতে আটাপ বিশেষ ফ্লাইট চালুর দাবি জানায় বিমানের কাছে। এর প্রেক্ষিতে 13 জুলাই অতিরিক্ত ভাড়ায় বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করে বিমান। এই বিশেষ ফ্লাইটের টিকিট প্রাপ্তিতে ট্রাভেল এজেন্সিদের আগে থেকে যেন জানানো হয়, সে বিষয়টির নিশ্চয়তা চেয়েছিল আটাপ। কিন্তু হঠাৎ করে বৃহস্পতিবার রাত 8টায় তড়িঘড়ি করে মেইল পাঠিয়ে জানানো হয় শুক্রবার দুপুর 2টায় টিকিটের জন্য অনলাইন খোলা হবে, কিন্তু তাতে ঘটে বিড়ম্বনা। আমরা যখন সিস্টেমে বসলাম, দেখা গেল যে 2টার 2-4 মিনিট যাওয়ার পরেই পুরোপুরি সিস্টেমটা ফ্লাইটটা পুরো উধাও হয়ে গেছে। করোনা পরিস্থিতিতে রেমিটেন্স যোদ্ধাদের নিয়ে বিমানের এমন অনিয়মের ঘটনার বিচার দাবি করেছেন আটাপ ও হাবের সিলেট অঞ্চলের চেয়ারম্যান। সরকারের নিবন্ধিত এজেন্ট 20 কোটি টাকা ব্যাংক গ্যারান্টি দেয়, আর বিমানের কর্মকর্তারা যদি অবৈধভাবে বিমানকে রাজস্ব ফাঁকি দিয়ে এই কাজটা করেন, প্যাসেঞ্জাররা করেন, তাহলে এটা খুব দুঃখজনক। এদিকে বিমানের বিশেষ ফ্লাইটের টিকিট বিক্রিতে দুর্নীতির কথা অস্বীকার করে বিমানের জেলা ব্যবস্থাপক জানান, ওই বিশেষ ফ্লাইটের এখনো অনেক সিট খালি আছে। সিলেটে যত এজেন্সি আছে সব সিটগুলা তাড়াতাড়ি করে বুকিং করে ফেলছে, আপনার বুকিং করে এখন আর টিকিট ইস্যু করে না। ওদের অভিযোগটা তো ঠিক না আপনার। আমাদের এখানে কিন্তু আমরা সিট রাখি নাই, এখন যে যেখানে পারবে সে সেখানে সেল করবে, ওপেন টু অল। বিমানের বিশেষ ফ্লাইটের ভাড়া নির্ধারণ করা হয় শুধু যাওয়া 1,20,000 টাকা। আগে যাওয়া আসার টিকিট বিক্রি হতো 80,000 টাকায়। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। জানিয়ে দিচ্ছে আরেকবার, এর চেয়ে বেশি ভয় ব্যবস্থা বাংলাদেশে অন্য জায়গায় আছে, কেন ওয়ারিতে রেট জোন দেওয়া হলো? লকডাউন না মেনে বাগবিতণ্ডায় রাজধানীর ওয়ারির ব্যবসায়ীরা। কমছে নমুনা পরীক্ষা, বাড়ছে মৃত্যু। নতুন শনাক্ত 2738। ডিসেম্বরে দেশে ভ্যাকসিনের আশা। নিউমোনিয়া, হাম, পোলিওর মতো প্রাণঘাতী রোগ আবারও ফিরে আসার শঙ্কা। করোনা আতঙ্কে অর্ধেক শিশুই টিকাদান কর্মসূচির বাইরে। মাস্ক পরে কেন্দ্রে যাওয়ার পরামর্শ। স্বাস্থ্য খাত লুটপাট করে অঢেল সম্পত্তির মালিক ছেলে ধরা মিঠু। বছরের পর বছর চলছে সিন্ডিকেট, প্রভাবশালীদের সহায়তায় ধরা ছোঁয়ার বাইরে। এই ছিল প্রবাসের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতেও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। এছাড়া এই মাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *SPBN লিখে পাঠিয়ে দিন 1624 নম্বরে। আর সঙ্গে থাকুন সময়।